সভাপতিত্ব করছেন, কিছু বলার আছে। তো আমরা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ স্যারের নাম কে কে শুনেছি? আব্দুল্লাহ আবু সাইদ স্যার বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, শুনেছি না? বাংলাদেশের একজন প্রথিতযশা শিক্ষাবিদ, যিনি শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছেন, যিনি বিশ্ব সাহিত্য শিক্ষা কেন্দ্র সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন। তো স্যারের একটা বই হলো, তার একটা লেখা বই আছে, নিষ্ফলা কৃষকের মাঠ। বইয়ের নাম কি? নিষ্ফলা কৃষকের মাঠ। তো ওইখানে স্যার একটা গল্প বলেছেন, তার নিজের গল্প। তো স্যার তখন একটা টেকনিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল ছিল। তো ওই ভাইস প্রিন্সিপাল থাকা অবস্থায় একজন বড় নেতা তার সন্তানকে ওই প্রতিষ্ঠানে ভর্তি করানোর জন্য নিয়ে এসেছিলেন। তো ওই প্রতিষ্ঠানে ভর্তি করাতে গেলে যে পরিমাণ মার্কস লাগে, নম্বর লাগে, শিক্ষার্থী সেই পরিমাণ ছিল না। এই কারণে আব্দুল্লাহ আবু সাইদ স্যার সেই অভিভাবককে বলেছিলেন যে আপনার সন্তানকে এই প্রতিষ্ঠানে ভর্তি করানো সম্ভব হতো না, কারণ আপনার সন্তান সেই নম্বরটা পায় নাই। আর যদি আপনার সন্তানকে ভর্তি করি তাহলে এরকম শত শত শিক্ষার্থীকে ভর্তি করাতে হবে, যেটা সম্ভব নয়। তো উনি সেই রাজনৈতিক নেতা রাগ করে, ওনার পর রাগ দেখিয়ে উনি চলে গেছে যে ঠিক আছে, আপনাকে আমি দেখে নেব। তো উনি যাওয়ার পরে তৎকালীন যে শিক্ষা বিভাগের যে পরিদর্শক আছেন তাকে যে তদবির করিয়েছেন, ফোন করিয়েছেন। আব্দুল্লাহ আবু সাইদ স্যার আবার ওনাকে বলেছেন যে ওনার সন্তানকে ভর্তি করানো সম্ভব নয়, কারণ তিনি নাম্বার পান নাই। তারপরে শিক্ষা সচিব ফোন করেছিলেন, তাকেও বলেছিলেন যে এটা সম্ভব হবে না। সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন মহিউদ্দিন আহমেদ, উনিও ফোন করেছিলেন, তাকেও তিনি বলেছিলেন যে মাননীয় মন্ত্রী মহোদয়, আপনার অনুরোধটা সবিনয়ের সাথে রাখা যাচ্ছে না, কারণ এইটা যদি রাখি তাহলে আবার এই প্রতিষ্ঠান চালু হয়ে যাবে না। তো তিনি আর কিছু বলেন। পরে তখন ওই ভদ্রলোক তার সন্তানকে নিয়ে আবার সেই প্রতিষ্ঠানে এসেছিলেন। এসে তার সন্তানকে সামনে রেখে আব্দুল্লাহ আবু সাইদ স্যারকে বলেছিলেন যে আপনি আমার সন্তানকে আপনার প্রতিষ্ঠানে ভর্তি করাচ্ছেন না। আপনি জানেন যে আপনার মতো একজন অধ্যাপককে, একজন প্রিন্সিপালকে, এরকম 100টা প্রিন্সিপালকে আমি আমার টাকা দিয়ে কিনে নিতে পারি। তখন আব্দুল্লাহ আবু সাইদ স্যার বলেছিলেন যে আপনার টাকা আছে, আপনি অধ্যাপককে কিনতে পারবেন, প্রিন্সিপালকে কিনতে পারবেন, কিন্তু আপনিও জেনে রাখেন যে আমি সেই অধ্যাপক যে আপনার মতো 100 জন অশিক্ষিত মানুষকে আমি পড়াশোনা করাতে। তবে এই কথা শোনার পরে ওই নেতার যখন একেবারে ছমছম করছিল, তিনি তখন তার সন্তানকে নিয়ে সেই প্রতিষ্ঠান থেকে যখন বের হয়ে যাবেন, তখন আব্দুল্লাহ সাইদ স্যার সেই রাজনৈতিক নেতাকে বলেছিলেন যে একটু শান্ত হয়ে বসেন, একটা কথা শুনেন, যে আপনার সন্তানকে সুন্দরভাবে বাসায় নিয়ে যান, কারণ তার দ্বারা আর লেখাপড়া হবে না। কেন লেখাপড়া হবে না? যে সন্তান জেনে যায় যে তার বাবা টাকা দিয়ে শিক্ষাকে কিনে নিতে পারে, শিক্ষককে কিনে নিতে পারে, সেই সন্তান আর মানুষ হয় না। কাজেই অর্থ বৈভব থাকতেই পারে, কিন্তু শিক্ষকের যে সম্মান, শিক্ষকের শিক্ষা প্রতিষ্ঠানের যে সম্মান, এইটা কোনোভাবেই সন্তানের সামনে আমরা সেটাকে কখনো আমরা ক্ষতিগ্রস্ত করে দিতে পারি না। এইটা নিয়ে অনেক অভিভাবক আছেন, আপনারা হয়তো বলতে পারেন যে আমার সন্তানটা এই প্রতিষ্ঠানে এসেছে, আমি তো বেতন দেই, কিন্তু আমার প্রতিষ্ঠান থেকে আপনার সন্তানকে আপনাকে কেন বলেছেন, কেন কেউ করেছেন, সে তো বাসায় আমি তাকে
এক ফোঁটা কাজ করি না, আর আপনি আমার স্কুলে সন্তানদের ঢুকে দিয়েছেন, এই সন্তানটা কিন্তু আদর্শ শিক্ষা থেকে বঞ্চিত হয়ে যায়। ঠিক একই রকম ভাবে যে আমরা প্রায় লক্ষ্য করছি যে কোনো কোনো জায়গায় যে সন্তানরা যদি স্কুলে পড়াশোনা না করে, মনে হয় যে আমাদের সন্তানদের দ্বিতীয় যদি বাবা মা হয়, প্রথম বাবা মা হবেন জন্মদাত্রী বাবা মা, তারা শুধু জন্ম দেন, কিন্তু প্রকৃত মানুষ করার জন্য যে বাবা মার কাছে তুলে দেন সেটা হলো আমার সর্ব শিক্ষক। তারাই কিন্তু সেই সন্তানের দ্বিতীয় অভিভাবক, দ্বিতীয় বাবা মা। কিন্তু আমরা কি সেই প্রতিষ্ঠানগুলোতে লক্ষ্য করছি যে আমার সেই শিক্ষকরা সেই পিতৃত্বের, সেই মাতৃত্বের স্নেহ ভালোবাসা নিয়ে আমার সন্তানকে লেখাপড়া করায়? কখনো করায় না। আগে আমরা দেখতাম, এখন কিন্তু আমরা সেটা লক্ষ্য করছি না। এরকম একটা ছোট সুন্দর গল্প আছে। আমাদের অধিকাংশ বাবা মা আমরা লেখাপড়া জানি না, কৃষিকাজ করি, শ্রমিক, অন্যান্য ছোট ছোট পেশায় থাকি, আমাদের সন্তানদের ভালো মতো পড়াশোনা করে কি করে না এইটা কিন্তু আমরা বুঝতে পারি না। কিন্তু এইটা ভালো মতো আমাদের শিক্ষকরাই ভালো বলতে পারেন। কিন্তু আমরা মাঝে মাঝে লক্ষ্য করি যে সন্তানটাকে এমনভাবে বকে দেওয়া হয় যে ঠিক আছে তুমি লেখাপড়া পারো না, তোমার বাবা মাকে বলে দিল। আর আবার বাবা মাকে বলে লাভ কি, আমার বাবা তো লেখাপড়াই জানি না, আমার বাবা মার তো সার্টিফিকেট নাই। ঠিক আছে, এরকম এক প্রিন্সিপাল, এক প্রধান শিক্ষক ওই যে এক অভিভাবককে ফোন করে বলতেছে যে আপনি জানেন যে আপনার সন্তান পরীক্ষা ফেল করেছে, পাস করতে পারে না, আপনি বাসায় কি দেখভাল করেন না, তাকে বাসায় পড়াশোনা করাতে পারেন না, আপনার সন্তানকে পরীক্ষা ফেল করে। এখন এই ফোন পেয়ে গার্জিয়ান তো খুব ফেমাস রেখে দিয়েছে যে হেড স্যার ফোন করেছে, প্রিন্সিপাল ফোন করেছে, খুব ফেমাস রেখে দিয়েছে। তো ভেপা জায়গা খেলে কি হবে? আমার সেই পিতার, সেই অভিভাবকের মাথায় বুদ্ধি আছে। উনি বলছেন যে ঠিক আছে, যে প্রিন্সিপাল স্যার বা হেড স্যার আপনি তো আপনাকে ফোন করেছেন, আপনার কথা শুনেছি, তা খেয়াল করছি যে আসলে যে পড়াশোনার যে বিষয়টা এইটা খেয়াল করতে হবে। এখন একটা জিনিস খেয়াল করি, বর্তমান সময়ে ছেলেমেয়েরা কোথায় স্কুলে আসে, স্কুল থেকে কোথায় যায়, এটা স্কুলের খবর রাখে না, বাড়িতে বাবা মা খবর রাখে না। আমি আমার ছোট করে উদাহরণ দিতে বলি, ওই যে কালেক্টর স্কুল আমার অফিস দপ্তর আছে না, খেয়াল করে দেখবেন যে সকাল 10টা থেকে 1টা পর্যন্ত যখন আমার অফিস চলে 2টা পর্যন্ত, তখন দেখবেন যে স্কুলের শিক্ষার্থী, কলেজের শিক্ষার্থীরা আমার অফিস ক্যাম্পাসে ঘুরে যায় স্কুল ড্রেস করে। তাহলে কি ওই স্কুলের হেডমাস্টারের কোনো দায়িত্ব নাই যে স্কুলে গেছে কিনা? কিংবা এইটা কিন্তু আমাদেরকে খোঁজ খবর রাখতে হবে, নাহলে কিন্তু সঠিকভাবে আমরা চিন্তা করতে পারবো না। তো আমরা এই যে সুন্দর যে আয়োজনটা করেছেন আমাদের এই শিলারায় চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়, এই যে সুন্দর মিলন মেলা, এইটা যদি আমরা লেখাপড়া সঠিকভাবে করতে পারি, এটা প্রতিষ্ঠানটা কোনো ব্যাপার না। সরকারি প্রতিষ্ঠান হোক, বেসরকারি হোক, রেজিস্টার হোক, রেজিস্টার হোক, বেতনভুক্ত হোক, বেতনভুক্ত না হোক, কিন্তু সত্যিকার অর্থে যদি পড়াশোনা করানো হয়, সত্যিকার অর্থে সেখানে যদি আপনার ভালো রেজাল্ট তৈরি করা হয়, তাহলে কিন্তু আমাদের এই বাকি যে সমস্যাগুলো খুব একটা সমস্যা হয় না। আমরা আশা করছি যে নতুন 25-এর মধ্যে বৃত্তিপ্রাপ্ত এবং জিপিএ পাস প্রাপ্ত ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অঙ্কন রায়কে পেয়েছি। আমরা আমরা অতিথি মহোদয়দের কাছে আমাদের প্রতিষ্ঠানের জন্য শুভকামনা থাকবে তাদের, এটাই আমরা প্রত্যাশা